গুলশানে চাঁদাবাজির ঘটনার গোমর আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে বা ফাঁস হচ্ছে। রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হচ্ছে। এই তোলপাড় এটা বাংলাদেশের জন্য, তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশ প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর। হাসনাত শারজিদকে এনসিপি থেকে বের করে দিতে চা বামপন্থী এনসিপির উপদেষ্টারা। এর মাঝে আছেন একজন আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিক হিসাবে পরিচিত তাসনিম খলিল। গতকালকে যে ঘটনাটা গুলশানে ঘটেছে, চাঁদা তুলতে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা, যিনি একাধারে গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন সদস্য এবং বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি যতগুলো আছে সেগুলোর উনি আহ্বায়ক। দর্শক শ্রোতা, এখন এনসিপির ভিতরে একটা ভাঙন সৃষ্টি হয়েছে। একজন মেয়ে নীলা ইসরাফিল, তিনি পদত্যাগ করেছে। এদিকে আবার বলা হচ্ছে তিনি পদত্যাগ করলো কিভাবে, সে তো এনসিপির কোনো কর্মীই না, তাহলে পদত্যাগ করলো কিভাবে? যাই হোক দর্শক, এনসিপির ভিতরে নানান ধরনের আলোচনা সমালোচনা ইতিমধ্যে হচ্ছে, কারণ সমন্বয়ক সে কিন্তু কোটি কোটি টাকা আত্মসাতের কারণে বা চাঁদাবাজির কারণে ধরা পড়েছে। এখন যেই দল জন্ম নেওয়ার পরপরই যেই দলটা ভেঙে যাচ্ছে, যেই দল নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইতিমধ্যে হয়তো আপনারা এই বিষয়টা অনেকেই অবগত আছেন। দেখেন, আওয়ামী লীগ শাসন আমলে যতদিন তারা দেশে শাসন করেছিল, তারা কিভাবে লুটিয়ে পুটে খেয়েছে এটা আমরা সকলেই ভালো করে জানি। তাদের এমপি মন্ত্রীরা কত টাকা কামাই করে দেশের বাইরে পাচার করেছে। আর যেমন এখন দেখেন, অধিকাংশ আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রী নেতা কর্মীরা তারা দেশে নেই। এখন দেশে না থাকলেও বহাল তবিয়াতে কিন্তু তারা দেশের বাইরে বিদেশে বসবাস করছে। কিভাবে করছে? কারণ তারা ওখানে যাওয়ার আগে ওখানকার ব্যবস্থা করে রেখেছে, কারণ ওরা জানে যে হয়তো কোনো একদিন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যেতে পারে, সেদিন হয়তো কাজে লাগবে। অবশ্য সেটাই ঘটেছে, এখন তারা সেখানে বসবাস করছে। তো রাজনৈতিক এমন একটা বিষয় দেখেন, তারপরে বিএনপি নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা আমরা শুনি যে বিএনপি চাঁদাবাজির মধ্যে ফার্স্ট, এটা সবসময় শুনে আসছে, যদিও সবাই কিন্তু না। আর দলের যারা প্রধান থাকে তারা কিন্তু কোনো সময় বলে না যে চাঁদাবাজি করে দল চালাতে হবে। কিন্তু দেখেন, কিছু কিছু ব্যক্তির কারণে, যেমন আওয়ামী লীগ আজকে দেশ ছাড়া, আবার কিছু কিছু নেতা কর্মীর কারণে বিএনপি আজকে সর্বহারা। অর্থাৎ লোকে মুখে মনে করেন তাদের নামে দুর্নাম, তাদের নামে অপপ্রচার, এটা কিছু কিছু লোকের কারণেই হয়ে থাকে। আবার এদিকে সমন্বয়ক, কিছু কিছু অসাধু সমন্বয়ক, শোনা গেল যে সমন্বয়ক গ্রেপ্তার হয়েছে তিনি নাকি এর আগে মির্জা আপনার ওবায়দুল কাদের সাহেবের ভাইয়ের ঘনিষ্ঠ লোক ছিল, আওয়ামী লীগের লোকই ছিল। তো যুগ যখন পরিবর্তন হয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট যখন একটু পল্টি নিয়েছে, তখন সেও পল্টি নিয়ে আবার সমন্বয়ক হয়ে গেছে। তো বোঝা গেল শয়তানি থেকে শয়তান কোনোদিন ভাই ভালো হয় না, বুঝছেন? তো যাই হোক, আমি আসলে কথা বাড়াবো না, কথা বাড়ালে ভাই অনেক কথাই মনে পড়বে, অনেক কথাই বলা হবে। তত কথা বলতে চাই না। ভিডিও শুরুতে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন, বুঝতেই পারছেন যে আজকে ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বলবো ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখুন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনুন। তারপরে শোনাশুনির পরে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলুন কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। গুলশানে চাঁদাবাজির ঘটনার গোমর আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে বা ফাঁস হচ্ছে। তাতে দেখা যায় চাঁদাবাজির আগে, অর্থাৎ এই যে 50 লাখ টাকা চাঁদা যে তারা আদায় করবে, তার অংশ হিসাবে প্রথমে তারা পুলিশ নিয়ে ভয় দেখায়। পুলিশকে বলছে ওই শাম্মী আহমেদ, সাবেক এমপি, আওয়ামী লীগ নেতা, তার বাসায় আসামিরা আছে। তো এই কথা বলে পুলিশকে নিয়ে ওই সমন্বয়করা সেই বাসায় যায়। তারপরে তারা পরিস্থিতি তৈরি করে, ভয়ে পরদিন ওই শাম্মী আহমেদের হাজবেন্ড 10 লাখ টাকা দেয়। এরপরে ওই 40 লাখ টাকা নেওয়ার জন্য 2 দফায় যায়। তো এখন দুইটা বিষয়, পুলিশ এখানে বলতেছে যে তাদেরও সন্দেহ হয় যে তারা পুলিশকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে, এই কারণে তারা নজর রাখছিল। পরে যখন কি 40 লাখ টাকা চাঁদাবাজির যে ঘটনা ঘটে, যখন পরিবার বা ভুক্তভোগী ফ্যামিলির পক্ষ থেকে পুলিশকে জানানো হয়, তখন পুলিশ যে হাতে নাতে ধরে। এখানে দেখেন দুইটা ঘটনা। প্রথম কথা হলো যে বৈষম্য বিরোধী ওই যে ছাত্রের যে সমন্বয়করা, তাদের কথায় পুলিশ কেন ধরে? তাদেরকে সহ যাওয়াটা উচিত হয়নি, পুলিশের নিজস্ব ভাবে তদন্ত করা উচিত ছিল। তাহলে পুলিশকে যে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে, এই ব্যবহার হওয়াটাকে ঠিক হয়েছে? তাহলে আমি যদি বলি, তাহলে এরকম বহু জায়গায় এই ঘটনা ঘটছে। কত জায়গায় ঘটছে এই পর্যন্ত? গত প্রায় 1 বছরে তাহলে কত জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে?
এটাও কিন্তু নতুন একটা অধ্যায় উন্মোচন হলো, তদন্তের একটা নতুন দরজা বা জানালা ওপেন হলো। এখন এই যে খোলা দরজা বা খোলা জানালা দিয়ে এই তদন্ত যদি না আগায়, তাহলে কিন্তু আমরা ব্যাপক সংখ্যক অপরাধীকে যদি ধরতে না পারি, অপরাধ যে খুব বেশি মানুষ করে তা তো না, কিছু গ্রুপ, এবং এই রিপোর্টে আমি দেখছি যে তারা অভিজাত এলাকাকে টার্গেট করছে। গুলশান, বনানী, বাড়িধারা, যেসব জায়গায় আমাদের ঢাকার ধনীরা থাকেন, ধানমন্ডিও বটে, ধানমন্ডিওতে সেই ঘটনা দেখছি। আবার সেই চাঁদাবাজি করতে যে মানে থানায় আটক করার পর কেন্দ্রীয় সমন্বয়কদের একজন এসে তাকে আবার উদ্ধার করে। লজ্জাজনক ব্যাপার। ওই ঘটনার থেকেই তো বোঝা যায় যে এই অপরাধীদের কারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং কোন স্বার্থে দিচ্ছে। এখানে দেখেন ঘটনাটা কিন্তু তাই দাঁড়ালো। বলা হচ্ছে যে 17 জুলাই ওই বাসায় পুলিশ নিয়ে যান রিয়াদ সহ কয়েকজন নেতা নিয়ে যায়। তখন তারা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়েছিলেন, তবে সেদিন ওই বাসায় কোনো পলাতক আসামিকে না পাওয়ায় পুলিশ সদস্যরা ফিরে যান। তখন শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরকে মামলায় জড়ানো ও গ্রেপ্তারের হুমকি দিয়ে 10 লাখ টাকা চাঁদা আদায় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই নেতারা। তাহলে দেখেন ওই যে একটা মহিলা মাঝখানে কোন রাস্তার মধ্যে 7 লাখ টাকা দিল, কি কারণে দিল, এইগুলিও কিন্তু এখন তদন্তের আওতায় আনা দরকার। এইগুলি হলো চাঁদাবাজি। পুলিশ ও ভুক্তভোগী পরিবারের একাধিক সূত্র এই তথ্য জানাচ্ছে। মূলত আতঙ্ক তৈরি করতেই পুলিশ সদস্যদের মিথ্যা তথ্য দিয়ে ওই বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। এর মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাদের নিজেদের ক্ষমতাটা জাহির করলো যে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। আচ্ছা, এরপর তখন তারা 10 লাখ টাকা আদায় করে। এরপর আরো 40 লাখ টাকা দিতে 2 দফায় বাসায় যান তারা। আবার মুঠোফোনও চাঁদা দাবি করে ওই শামী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর তাকে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম জানাচ্ছেন, আমার কাছে মনে হয়েছে এই ছেলেরা তাদেরকে ভয় দেখানোর জন্য পুলিশকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করেছে। মানে ট্রাম্প কার্ড বানাইছে পুলিশকে নিয়ে গিয়ে দেখিয়েছে আমরা কিন্তু যখন তখন আপনাকে ধরিয়ে দিতে পারবো। এরপর দিনই চাঁদা নেন। এই তথ্য পুলিশ জানতে পেরে ঘটনাস্থলে নজরদারি রাখছিল। সর্বশেষ গত শনিবার যখন আবার টাকা নিতে যান, সেই তথ্য পেয়ে তাদেরকে হাতে নাতে ধরে ফেলি। চাঁদাবাজির এই ঘটনায় গত শনিবার রাতে 8টার দিকে গুলশান থেকে রিয়াদ সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দেখেন এখানে অজ্ঞাতনামা আরো 10-12 জন আছে। গ্রেপ্তার আসামিদের মধ্যে রিয়াদ, সাকদাউন, সিয়াম, সাদমান, সাদাব এবং ইব্রাহিম হোসেনকে 7 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর প্রাপ্তবয়স্ক না হয় আরেকজনকে, দেখেন কত ছোট বাচ্চা, মানে স্কুলে পড়ে, আরেকজনকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আসামিদের মধ্যে ইব্রাহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক, অন্যদিকে সিয়াম ও সাদাব একই কমিটির সদস্য। কি ভয়াল চাঁদাবাজি চলছে, অথচ এই এনসিপির নেতারা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা, তারা টেরই পায়নি। রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হচ্ছে। এই তোলপাড় এটা বাংলাদেশের জন্য, তরুণ প্রজন্মের জন্য, নতুন বাংলাদেশ প্রত্যাশীদের জন্য বিরাট সুখবর। দর্শক, আমাদের নতুন সংবিধান হবে, জুলাই সনদ হবে না, হওয়ার মতোই হবে। দর্শক, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান হবে। তারুণ্য জেগে উঠেছে, হতে হবে। নাহিদ ইসলামরা আবার আঙ্গুল বাঁকা করেছেন। নাহিদ ইসলামদের আঙ্গুল বাঁকায় হাসিনা 14 গোষ্ঠী সহ পালিয়েছে। অতএব সেই নাহিদ ইসলামরা আবার আঙ্গুল বাঁকা করেছে। এবার বুঝবেন কত ধানে কত চাল। দর্শক, জুলাই সনদ নিয়ে নানান নাটকীয়তা আমরা লক্ষ্য করছিলাম। সেই ডিসেম্বর থেকে এই অলমোস্ট আগস্ট পর্যন্ত জুলাই সনদ বিএনপি ঠেকিয়ে রেখেছে, সরকারকে চাপ প্রয়োগ করে, ধনুফুনু করে। শেষ পর্যন্ত বিএনপি দেখলো না জুলাই সনদ তো আটকে রাখা সম্ভব না, হোক নাম কাওয়াস্ত একটা ঝুলন্ত মূলা, কার্যকর বা চূড়ান্ত কিছু না। যে জুলাই সনদ ডিক্লেয়ার করলাম, আস্তে আস্তে তোমরা সাইন করো, এটা 6 মাস, 1 বছর বা কয়েক বছরের মধ্যে এটা ফাইনালাইজড হবে। অথচ আমরা চেয়েছি জুলাই সনদ কার্যকর করা, যে জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে। নাহিদ ইসলামরা চেয়েছে সেটা, কিন্তু সেটা বিএনপি হতে দিবে না, ঝুলন্ত মূলা ঝুলাচ্ছে। কিন্তু নাহিদ ইসলামদের কথা স্পষ্ট, জুলাই সনদ ওটা যদি কার্যকর না হয়, তার অন্যের আশাকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে, ওই ঝুলন্ত মূলা টাইপের হয়, ওগুলোতে আমরা সাইন করবো না, মানি না। জুলাই সনদ হলেও হবে না, জুলাই সনদ ঠিকঠাক মতো না হলে মানি না, ঠিকঠাক মতো হবে না, আমরা রাজপথে ঘোষণা করবো। তা নাহিদরা যেভাবে বিষয়টা ডিল করছে, যেভাবে আঙ্গুল বাঁকা করছে, জুলাই সনদে আমরা সিগনেচার করবো না, নাহিদরা বলছে, এই শর্ত না মিললে। এর অর্থ দাঁড়ায় বাংলাদেশে এটা নিয়ে উত্তেজনা তৈরি হবে, এটা রাজপথে করাবে, এবং নতুন সংবিধান হবে, গণপরিষদ নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে সংবিধান করতে পারছে। নির্বাচনে বিএনপির ভয় কি? তাদের নাকি এত ভোট, তারাই নাকি জিতবে। ঠিক আছে, তাহলে গণপরিষদ নির্বাচনে জিতে আপনারা আপনাদের মন মতো সংবিধান করেন, সমস্যাটা কোথায়? গণপরিষদ নির্বাচন তো আর এনসিপি করবে না, এই সরকার আপনাদের প্রস্তাবনা অনুযায়ী আপনাদের সিস্টেমে করবে। আপনারা রাজি হয়ে আসুন গণপরিষদ করতে, কেন করবেন না? গণপরিষদ নির্বাচন, জাতীয় নির্বাচন তো একসাথেও হতে পারে। তাহলে আপনার জাতীয় নির্বাচনে জিতলে এখানে কেন জিততে পারবেন না? এই ভয়টা কেন আপনাদের? স্থানীয় সরকার নির্বাচনে ভয় পান কেন? ছাত্র সংসদ নির্বাচনে ভয় পান কেন? এর অর্থ হচ্ছে বিএনপি কোনো নির্বাচনে জিতবে না। যা জাতীয় নির্বাচনে কারচুপি করার কিছু বন্দোবস্ত করেছে এবং প্রস্তুতি নিয়েছে, তারা ভেবেছে জাতীয় নির্বাচনে আমরা ভোট চুরি করে জিততে পারবো। এই
বিএনপির উপর ন্যূনতম আস্থা বা বিশ্বাস রাখার সুযোগ নেই। বিএনপি 2টা গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। নিজস্ব কাউন্সিল যা হয় 30-40 জন ভোটার, 50 জন ভোটার, 38 জন ভোটার, ভোট করে 45টা। একটা ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা কোথাও 100 জন কাউন্সিলরের ভোট সুষ্ঠু করতে পারে না, ডেলিগেটদের ভোট সুষ্ঠু করতে পারে না, চুরি করে। এই হচ্ছে অবস্থা দর্শক। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে নাহিদ ইসলাম। জুলাই সনদ হতে হবে, গণপরিষদ নির্বাচন হতে হবে, সব হতে হবে। হবে নাহিদ ইসলামদেরকে অবজ্ঞা করে আপনি কি বিএনপিকে নিয়ে নির্বাচন করবেন? এই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে কি এটা চলে? নেবার। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা দেশব্যাপী সংস্কারের দাবিতে নেমেছি, নতুন সংবিধানের দাবিতে নেমেছি। নতুন সংবিধানের জন্য একটা গণপরিষদ নির্বাচন লাগবে, যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ ও অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে। দর্শক, স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলামদের এই দাবির পক্ষে গণজোয়ার। তরুণ প্রজন্ম, এদেশের আপামর জনসাধারণ যাদের কোনো রাজনৈতিক ধান্দাবাজির ইচ্ছা নেই, তারা রাজপথে নেমে পড়েছে। নাহিদ ইসলামরা এই এনসিপি দাওয়াত পৌঁছে দিতে পারছে না, এদের সক্ষমতা এখন অনেক কম। জনগণের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারছে না যে আমরা অমুক জায়গায় পদযাত্রায় আসছি, আপনারা আসেন। মানুষের কাছে বলার জন্য মাইকিং পোস্টার যা লাগে, এটারই টাকা নাই ওদের। আমার ছোট ভাইরই তো এই দল করে, আমি তো দেখি টাকা নাই পকেটে, কোন রকম কিছু টাকা পকেটে খরচ করে 2-1 জনের কাছ থেকে ধারটা নিয়ে বা কেউ একটু দেয় কিছু, এই সামান্য কিছু প্রচারণা চালায়, পোস্টারিং করে, মাইকিং করে। কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে শুনে চলে আসে। কিন্তু এই লোকগুলোকে যদি অনেক টাকা থাকতো এদের, জামাতের মতো, বিএনপির মতো, তাহলে এই পদযাত্রায় যে গণজোয়ারের কি রেকর্ড, সুনামি ঘটতো। পদযাত্রায় যা দেখেন এটা সিটে ফোটা, এর চাইতে ওদের জনপ্রিয়তা অনেক অনেক বেশি। এই জনপ্রিয়তা নতুন সংবিধানের পক্ষে, এই জনপ্রিয়তা গণপরিষদ নির্বাচনের দাবিতে, জুলাই সনদের দাবিতে। বাংলাদেশ চলবে জুলাই সনদের ভিত্তিতে, কথা ক্লিয়ার। নাহিদ ইসলাম বলেন, জুলাই আগস্টে আমরা বলেছিলাম এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে, আমাদের এক নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না। আমরা একটা ন্যায় ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই, সেখানে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা সব ক্ষেত্রে মানুষ মানবিক মর্যাদা পাবে। তিনি আরো বলেন, ঠিক 1 বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের যেসব নেতারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। আরো নানান বিষয়ে কথা বলেছেন। একই সাথে আপনারা দেখেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি যা বলেন, বিএনপি শুধু দৌড়ায়। নেত্রকোনায় নাসিরউদ্দিন পাটোয়ারি লুৎফুজ্জামান বাবরকে ইঙ্গিত করে কথা বলেছেন। আসলে বাবরের কোনো দোষ না, আমরা কিন্তু বাবরের পক্ষে। বাবর সাহেব বিএনপির 1 নম্বর দেশপ্রেমিক, এখনো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এবং ধর্মভীরু লোক, সহজ সরল ধর্মভিত্তিক জীবন যাপন করেন। বাবর সাহেবকে 1000বার স্যালুট জানাই। কিন্তু মজার বিষয় হচ্ছে, বাবর সাহেব যে আকামটা করেছিলেন এটা তারেক রহমান বা খালেদা জিয়ার নির্দেশে করেছেন, অতএব তার দোষ না। এক। দ্বিতীয় হচ্ছে, বাবর সাহেব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বলে 10 ট্রাক অস্ত্র এনেছিল মূলত ভারতের বিভিন্ন প্রভিন্সের বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দিতে, যাতে ভারত সোজা হয়ে ডলা খেয়ে বাংলাদেশে হাতে পায়ে ধরতে এসে। এগুলো খালেদা জিয়া তারেক রহমান নির্দেশে করেছে, অতএব তার আলাদাভাবে দোষ নেই। আমরা লুৎফুজ্জামান বাবরকে রেসপেক্ট করি এবং করব। কিন্তু সমস্যা হচ্ছে যে এই লুৎফুজ্জামান বাবর কিন্তু বিএনপি ধারণ করে না। বিএনপির বাবরের পক্ষে বলার কোনো অধিকার নাই, কারণ লুৎফুজ্জামান বাবর বিএনপির কেউ না। এত বড় নেতা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে দেখেছেন বিএনপি কোনো বড় স্টেজে উঠিয়েছে? না। এই লুৎফুজ্জামান বাবরের মতো মজলুম লোক, তাকে এখন কত বড় পোস্ট দেওয়ার কথা, যেমন জামাত ইসলামী এটি মাজহারুল ইসলামকে দিয়েছে সাথে সাথে। হাসনাত সারজিদকে এনসিপি থেকে বের করে দিতে চা বামপন্থী এনসিপির উপদেষ্টারা। এরই মাঝে আছেন একজন আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিক হিসাবে পরিচিত তাসনিম খলিল। তিনি লিখেছেন, বর্তমান এনসিপির 2 শীর্ষ নেতা জুলাই মাসে কারফিউ পাস নিয়ে ডিজিএফ এর গাড়িতে করে ঢাকা শহর ঘুরে বেরিয়েছিলেন। এখন কেন তাসনিম খলিল এই কথা বলছেন? কেন তাসনিম খলিল এটা আরো 1 বছর আগে বললেন না? প্রিয় দর্শক, জানা গেছে তাসনিম খলিল সহ যারা বামপন্থী ঘরোয়া থেকে এসেছেন, তারা চাচ্ছে যে সারজিদ এবং হাসনাত আব্দুল্লাহ এরা 2 জনই ইসলামপন্থী হিসাবে এনসিপির ভিতরে পরিচিত। তারা কখনো চরমোনাইয়ের অনুষ্ঠানে যায়, কখনো জামাতের অনুষ্ঠানে যায়, কখনো ইসলামী আলেম ওলামাদের সাথে বেশি চলাফেরা করেন। সেই কারণে তাদেরকে ওরা ধরে নিচ্ছে যে ওরা ইসলামপন্থীদের সাথে ঐক্য করে নির্বাচনে যেতে চাচ্ছেন। তাই বামপন্থীদেরকে যদি আলাদা করা যায়, বামপন্থী যারা উপদেষ্টা হিসাবে এনসিপির ভিতরে আছেন, তারা এখন প্রভাবিত করছেন নাহিদ ইসলাম সহ আরো অনেকের উপরে। জানা গিয়েছে যে উপদেষ্টা হিসাবে যে 2 জন আছেন, আসিফ মাহমুদ এবং আরো একজন বিতর্কিত উপদেষ্টা, আপনারা সেই বিতর্কিত উপদেষ্টা সম্পর্কে ছাত্রদের মধ্য থেকে যাকে নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমেরিকাতে নিয়ে গিয়ে একেবারে বড় মাপের মেকানিজার হিসাবে পরিচয় দিয়েছিলেন, তাকে কিছুদিন আগে বোতল পিটা করা হয়েছিল। আপনারা তার নাম ভালো করে জানেন। এই 2 জন এখন বের হয়ে আসবেন সরকার থেকে নির্বাচনের ডিক্লার হইলে। নির্বাচনের
টিকটালের পরে এই দুইজন যখন আসবেন এনসিপিতে, তখন এনসিপিতে তাদের দুইজনের জায়গা করার জন্য, ভালো পজিশন দেওয়ার জন্যই হাসনাত আব্দুল্লাহ আর শারজিদ আলমকে মাইনাস করার পরিকল্পনা দিয়েছেন সেই মাহফুজ আলম, যেই মাহফুজ আলম বারবার বিতর্কিত কথা উপদেষ্টার ভিতরে থেকে বলছিলেন। সেই মাহফুজ আলমের কূট চাল চলছে এখন এনসিপির ভিতরে, আর এই কূট চালটি বামপন্থীদের সাথে মাহফুজ আলম মিলে তারা চাচ্ছেন যে ইসলামপন্থীদেরকে কুণ্ঠাসা করে দিয়ে বামপন্থীদের একটি শক্তিশালী সংগঠন বানাতে এনসিপিকে। শারজিদ আলম আর হাসনাত আব্দুল্লাহ যদি এনসিপি থেকে বের হয়ে আসে, আপনারা কি ভাবছেন? আপনারা কি ভাবতে পারেন বাংলাদেশের রাজনীতিতে এই এনসিপি ভালো কিছু করতে পারবে? ইতিহাস কি সাক্ষী দেয় বামপন্থীরা বাংলাদেশে কিছু করেছে? বামপন্থীরা তো লেজে গুপরে সব সময় হাসিনার পিছ ধরে, হাসিনার লেজ ধরে কোন রকম ভারতের সহায়তায় বাংলাদেশে তাদের একটি লাল অফিস খুলে বসে থাকে। আর ভিক্ষুকের মতন বিভিন্ন দেশ থেকে কিছু টাকা পয়সা পেলে ওরা বাংলাদেশে মার্ক্সবাদ আর লেনিনবাদের কথা বলে, আর তাদের ইতিহাস বলে না বাংলাদেশে তারা একটি আসনও নির্বাচনে পাবে। এখন যদি হাসনাত আব্দুল্লাহ আর শারজিদ আলম এসে নতুন আরেকটি এনসিপি তৈরি করেন, আর এই এনসিপির ভিতরে অর্ধেকের বেশি বর্তমান কেন্দ্রীয় নেতা এবং নেত্রীরা চলে আসবেন হাসনাতের সাথে আর শারজিদের সাথে, তখন এই অর্ধেক যদি জামাত এবং চরমোনাইয়ের সাথে যৌথভাবে নির্বাচন করে, আর বামপন্থী গ্রুপটা যদি আলাদা বা বিএনপির সাথে নির্বাচন করে, রিয়েল এনসিপির উপর যে দেশের মানুষের বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, মানে তাদেরকে জুলাইয়ের মানে যোদ্ধা হিসাবে ভালোবাসে, হাসনাত আব্দুল্লাহকে বাদ দিলে আর শারজিদ আলমকে বাদ দিলে আর কোনো এনসিপির অস্তিত্ব থাকবে বলে আমি মনে করছি না। এনসিপিতে আরো ভালো ভদ্র অনেক ছেলে মেয়ে আছেন, কিন্তু ভালো ভদ্রগুলাও তখন আর নাহিদের নেতৃত্বে এনসিপিতে থাকবে না। এনসিপির যে সেক্রেটারি হয়েছে, যাকে তারা এখন সাধারণ সম্পাদক হিসাবে রেখেছেন, তাকেও নাহিদ রাখতে পারবে কিনা আমার কাছে একটু সন্দেহ হয়, কারণ তাকেও আমি অনেক ভদ্র এবং বিনয়ী ছেলে হিসাবে চিনি। কিন্তু নাহিদের মাথা কে খাইলো? কে নাহিদকে? মাহফুজ আলম কি নাহিদের মাথা খেয়েছে, নাকি নাহিদকে প্রভাবিত মাহফুজ আলম করতে পারেন? এই বিষয়টা এখন বিবেচনার বিষয়। নাহিদ যদি এখানে ভুল করে, যদি শারজিদ আর হাসনাতকে বাদ দিয়ে দলের ভিতরে এখন মাহফুজ আলমকে আর আসিফ মাহমুদকে উপদেষ্টা পদ থেকে এনে এই পদগুলা দেয়, উচ্চ সিনিয়র পদ দেয়, তখন এনসিপির ভিতরে যেই মানুষের যে বিশ্বাসের জায়গাটা ছিল, সেই বিশ্বাসের জায়গাটা এনসিপি হারাবে বলেই আমি মনে করছি। এবং আগামী নির্বাচনে এদের একটি বরাডুবি হবে যদি হাসনাত আর শারজিদ সেখানে না থাকে। বাংলাদেশের মানুষ আর চাই হোক, মানুষ নিজে নামাজ না পড়ুক, নিজে ভালো ইসলামের কাজ না করুক, কিন্তু ইসলামকে মন থেকে সাপোর্ট করার মানুষের সংখ্যা তরুণ তরুণীদের মাঝে অনেক বেশি বেড়েছে। আমাদের দেশের হিজাব, বুরকা এখন হাই স্কুল গুলাতে মেজরিটি মেয়েদের মাঝে পাওয়া যায়। আমাদের সময়ে কিন্তু মাইনরিটি ছিল। আমাদের সময়ে 90-এর দশকের হাই স্কুল কলেজের মেয়েরা বুরকা পড়েছে, হিজাব পড়েছে, এর সংখ্যা খুবই কম ছিল। কিন্তু ইদানিংকালে আমি আপনার যদি 20 বছরের কথা বলি, গত 20 বছরে এই সংখ্যাটা প্রচুর বেড়েছে। বলা ছিল যে 2000 সাল থেকে যদি আজকে 2025 সালের কথা বলি, এরই মাঝে প্রচুর আমি দেখছি যে তরুণ তরুণীরা স্বাচ্ছন্দ্য বোধ করে তারা হিজাব পড়তে, বোরকা পড়তে হাই স্কুল কলেজের মাঝে। তার মানে হলো ওরা নিজেদেরকে শালীন এবং নিজেদেরকে গুছিয়ে রাখতে, লুকিয়ে রাখতে, ওই যে প্রেম প্রীতির চিঠিপত্র লেনা দেনার অভ্যস্ততা অনেকটাই নাই বললে বা কমে গেছে বলেই আমি বিশ্বাস করি। বর্তমান তরুণ তরুণীরা ওই ধরনের প্রেম কাহিনী, চিঠি লেখালেখি বামপন্থীরা বিশ্ববিদ্যালয়গুলাতে, কলেজগুলাতে এই কাজগুলা করাতেন, কারণ ছেলে মেয়েরা যতটা নষ্ট হবে ততটাই বামপন্থী হবে। কারণ ভালো পথে, ইসলামের পথে অভ্যস্ত হলে ওরা কিন্তু বামপন্থী রাজনীতি করবে না। এখন বামপন্থীরা চেপে বসছে এনসিপির ঘাড়ের উপরে। এর মাঝে তাসনিম খলিল হলেন অন্যতম এক বামপন্থী। তাকে নিয়ে বহু কথা আছে, তার ব্যক্তিগত জীবন নিয়ে বহু কথা আছে। আমি কখনো তাকে নিয়ে কোনো কথা বলিনি। আজকে যখন এনসিপির ভিতরে সে খুঁজে পেয়েছে যে ডিজিআইএফ এর গাড়িতে করে পাস নিয়ে ঘুরেছিল সেই জুলাই মাসে, হাসনাত আব্দুল্লাহ আর শারজিদ আলমের কথাই এখানে আসছে। এই কথাগুলা এখন প্রকাশ করা মানে ডিজিআইএফ এর গাড়িতে জুলাই আগস্ট মাসে কোন বিপদে, কোন সময়ে এরা কোন গাড়িতে উঠেছিল, কিভাবে এরা জুলাই বিপ্লবটা করার জন্য সর্বশেষ বুক পেতে দিয়েছিল, বুকের রক্ত দেওয়ার জন্য হাত উঁচু করে দাঁড়িয়েছিল, সেই তাদের বিজয়ের কথাটাকে মানে অমূল্যায়ন করে এখন যদি পিছনে এরা কে কোন দল করেছে, কে কোন পরিবারের সদস্য, ওরা কে কোন গ্রামের ছেলে, এরা কে কোন অঞ্চলের ছেলে, এই ধরনের ডিভাইডেশন আমরা তৈরি করি, তাহলে এদের যে মর্যাদাটা, এই মর্যাদাটা ক্ষুণ্ণ করারই একটা ক্ষীণ পরিকল্পনা হিসাবে আমি মনে করছি। যেমনটা আমরা দেখতে পেলাম যে এক
গুলশানে এক আওয়ামী লীগের এমপির বাসায় 10 লক্ষ টাকা লেনাদেনা মানে ঘুষ লেনাদেনা নিয়ে যেই বিষয়টা নিয়ে আমরা এই গত কয়েকদিন যাবত দেখছি, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। গতকালকে যে ঘটনাটা গুলশানে ঘটেছে, চাঁদা তুলতে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা, যিনি একাধারে গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন সদস্য এবং বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি যতগুলো আছে সেগুলোর উনি আহ্বায়ক। ওনার নাম হলো গিয়ে আব্দুর রাজাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। কে এই রিয়াদ? এই রিয়াদ সম্পর্কে আজকে অনেক খবর আপনারা হয়তো বা এতক্ষণে জেনে গেছেন, যারা জানেননি তাদেরকে রিয়াদ সম্পর্কে একটু বলে নিই। রিয়াদের বাড়ি নোয়াখালী। এই ছেলেটি একসময় বাংলাদেশের আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিল কাদের সাহেব, তার ভাই কাদের মোল্লা বোধহয় তার নাম, তার ক্যাডার ছিল, তার আর্মস ক্যারি করতো এই ছেলেটি। পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনে এসে যোগ দিয়েছে, হয়তোবা সে আন্দোলনের সময় পুরোপুরি অংশগ্রহণ করেছে এবং এর প্রমাণস্বরূপ আমরা তার ছবি দেখেছি, নাহিদের সাথে তার ছবি দেখেছি, হাসনাত আবদুল্লার সাথে, আরও অনেক ছবি দেখেছি, বিএনপি বাবর সাহেবের সাথে ছবি দেখেছি আমরা। বর্তমান যে উপদেষ্টা আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাহাঙ্গীর সাহেব, তার সাথেও ছবি দেখেছি হাস্যজল অবস্থায়। ছবি তোলা নিয়ে আমাদের কোনো এমন বিশ্লেষণ নেই, কারণ ছবি যে কারোর সাথে তুলতে পারেন। আপনি কোথাও গিয়ে যদি কারোর সাথে ছবি তুলতে চান, কেউ আপনাকে বারণ করবে না। কিন্তু মূল কথা হচ্ছে এই যে এই ছেলেটির পরিবার সম্পর্কে আপনারা কতটুকু জানেন? এই ছেলেটি অত্যন্ত দরিদ্র পরিবারের একটি ছেলে। এখন আজকে খবর বেরিয়েছে ওর বাবা রিক্সা চালায় এবং বড় ভাইও রিক্সা চালাতো। আমি কোনো রিক্সা চালাই বলে কোনো ছোটো করে কথা বলছি না। রিক্সা চালিয়ে ছেলেটিকে ঢাকা শহরে পড়াশোনা করবার জন্য তার বাবা বা ভাইরা পাঠিয়েছে। সেই ছেলেটি এমনভাবে নষ্ট হয়ে গেল। এই চাঁদাবাজি কিন্তু তার প্রথম দিন নয়, বা প্রথমে উনি চাঁদাবাজি করছেন এমনটি নয়। তার প্রমাণস্বরূপ আজকে অনেক খবর বেরিয়ে আসছে যে তার যে বাড়িটি ছিল, যেখানে ওনার বসত বাড়ি, একটা টিনের ছাপড়া ঘরের মতো একটা বাড়ি ছিল, তার চাচাদেরও ছিল, চাচারা কেউ দালাল করতে পারেনি। কিন্তু এই ভদ্রলোক মিস্টার রাজ্জাক বিন সুলাইমান, নামের বাহার আছে ভাই, হ্যাঁ দেখছেন বাংলা একটা কথা আছে না, যাক বললাম না, এই রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ সাহেব ওখানে দালান তুলছেন বিগত কয়েক মাস যাবত, এবং অলরেডি তুলে ফেলেছেন, একতলা হয়ে গেছে। এই সবগুলো আমাদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হলো তারপর থেকে গ্রামের মানুষজন বারবার প্রশ্ন করছেন মনে মনে, হঠাৎ করে এই পরিবার এত টাকা কোথায় পেল? পরিবারের পিতা বা মাতাকে যখন প্রশ্ন করা হয়েছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন, উনি বলেছেন আমি 50,000 টাকা লোন নিয়েছি আর টুকটাক আত্মীয় স্বজনের কাছ থেকে দিয়ে বাড়িটা করছি। অথচ এই সাংবাদিকরা খবর নিয়ে রেখে যতটুকু বাড়ির কনস্ট্রাকশন হয়েছে তাহলে 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হবার কথা। কোথায় পেল এই টাকা? এটা কি ক্ষমা করা যায়? না, আমরা এর জন্য এই স্বাধীনতা আনিনি, এর জন্য এই বিপ্লব ঘটাইনি। হোক সে বৈষম্য বিরোধী আন্দোলনের, হোক সে এনসিপির, হোক সে যে কোনো নেতা, কেউ এটাকে গ্রহণ করছে না। পুরো দেশ আজকে ফুঁসে উঠেছে। ওদের নিজস্ব লোক, ওদের নিজস্ব দলের উমামা ফাতেমা যে স্ট্যাটাস দিয়েছে সেটা নিয়ে আজকে সারা বাংলাদেশ তুলপাড়। কেন ভাই? আপনারা যারা এনসিপি করেন এর জন্য আপনাদেরকে আমরা ভালোবাসি, এর জন্য বাংলার মানুষ আপনাদেরকে সাপোর্ট করে। যারা এনসিপিকে সাপোর্ট করেন তারা যদি আমার প্রতি রাগ করেন, আমার কিছু যায় আসে না, কিন্তু এই সমস্ত জিনিস সহ্য করা যাবে না। আমি এনসিপিকে বলছি, শুধু বহিষ্কার করলেই তো হবে না। যদিও আইনের মাধ্যমে চলে গেছে, 7 দিনের রিমান্ডও পেয়েছে, কিন্তু একটি মহল বলছে এই বিভিন্ন ধরনের বৈষম্য বিরোধী আন্দোলনের যে কমিটিগুলো ছিল সেগুলো স্থগিত করা হয়েছে, কিন্তু সাজিদ আলম বলছে বাতিল করা হয়েছে। স্থগিত করে কোনো লাভ হবে না। স্থগিত করবেন, কতদিন পরে উনি জামিন নিয়ে বেরিয়ে যাবে, আবার স্টার্ট করবে। এর মতো ছেলে তো আরও আছে আপনাদের এখানে। এটা কি প্রথম হলো নাকি বাংলাদেশে? প্রথম কোনো বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা এই ধরনের চাঁদাবাজি করতেছে? আর চাঁদাবাজির স্টাইল কি জানেন বন্ধুরা? প্রথম উনি কয়েকজন পুলিশকে নিয়ে গেছেন, গিয়ে বলেছেন যে আপনাদের এখানে অবৈধ জিনিসপত্র আছে বা অবৈধ কেউ লুকিয়ে আছে। তো তার হাজব্যান্ডকে বলেছে যে পুলিশ নিয়ে এসছে, যেখানে এই আছে, আমরা চেক করতে আসছি। ন্যাচারালি ভাই, আপনার বাড়িতে যদি হঠাৎ করে পুলিশ নিয়ে যে কিছু ছেলেপেলে ঢুকে যায়, আপনি ভয় পাবেন। যদিও সেদিন কোনো কিছু পাইনি, এটা ছিল ওদের মহড়া। কত স্মার্ট ছেলে এটা, কত দাঙ্গাল ছেলে এটা। এই সমস্ত দাঙ্গাল কী করে এনসিপিতে ঢুকে আমাদের মাথায় ঢুকে না ভাই, আমাদের মাথায় ঢুকে না, পাগল হয়ে গেলাম। ভাই আজকে সারাদিন নিউজ দেখে বলতেছে কেন এগুলো হচ্ছে? বাংলাদেশের মানুষ কেউ পছন্দ করছে না এটা, বিশ্বাস করেন একটি মানুষ সাপোর্ট করছে না। সে এনসিপি করুক আর যাই করুক। আগে যেখানে ছিলাম, তো প্রথম দিন যখন পুলিশ নিয়ে গেছে, তো ন্যাচারালি ভদ্রলোক ভয় পেয়ে গেছে, যা কিছু পাইনি, চলে গেছে। তারপর ওনারা একা গেছেন, গিয়ে বলেছেন আপনারা আওয়ামী লীগ করতেন, আপনার ওয়াইফ এমপি ছিল, আপনাকে অ্যারেস্ট করিয়ে দেবো, আমাদেরকে 50 লক্ষ টাকা দিতে হবে। ভদ্রলোক ন্যাচারালি ভয় পেয়ে গেছে। সত্যি কথা কি, উনি তো ঘরে বসে খবর দেখছেন যে আওয়ামী লীগ যারা করতো তাদের কী অবস্থাটা হয়েছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন বলেন বা বিএনপি বলেন বা চাঁদাবাজ বলেন বা সেই যে মব বলেন, সবাই ভয় পায় এখন। উনি 10 লক্ষ টাকা ওনাকে দিয়েছেন, তার ভিডিও ফুটেজ আছে, যারা সিসিটিভিতে করা আছে। 10 লক্ষ টাকা নিয়ে আমাদের এই রাজ্জাক বিন সুলাইমান খুশি হয়নি। উনি তারপর আবার গেছেন বাকি 40 লক্ষ টাকা আনতে, 50 লক্ষ টাকার মতো, অথবা 16 বেলা আনতে গেছেন। পুলিশ যেটা করেছে, পুলিশ প্রথমেই ধরে নিয়েছে যে এটা একটা প্ল্যান হতে পারে, আমাদেরকে দেখিয়েও ভয় দেখিয়েছে। কোথাও লিখেছে পুলিশ ওদেরকে ফলো করছিল, বাবা কোথায় লিখেছে। এই ভদ্রলোক পুলিশে খবর দিয়েছে,
এসে অ্যারেস্ট করেছে। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, পুলিশ যখন তাকে ধরে নিয়ে যায়, পুলিশকে ওরা থ্রেট করেছে, বলেছে তোদের পুড়িয়ে মারবো। কত বড় সাহস এই বদমাইশটা! এই সমস্ত আলতু ফালতু ছেলেকে ফকিন্নির পোলা পাল্টেরিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি সমন্বয়ক কি যেন বানায় দিছে। আমি প্রথমেই রিকোয়েস্ট করবো, এই যে যতগুলো সমন্বয়ক করছেন বাংলাদেশে, যে সেক্রেটারিয়েটে যে বসে থাকে অমুক মন্ত্রণালয়ে দুজন, অমুক মন্ত্রণালয়ে দুজন, ব্যাংকে দুজন, অমুক দুজন, সব বন্ধ করেন। আপনারা কঠোর হন, আমরা আপনাদের মতো ছেলেদেরকে মাথায় রাখতে চাই ভাই। প্রিয় দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।